ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তোমাদের চ্যানেল ফাইনাল ইলেভেনে সমস্ত ফুটবলের ট্রান্সফার আপডেট, ফুটবলের সমস্ত খবর নিয়ে আমি আজ আবার চলে এসেছি তোমাদের সাথে। তাই নেক্সট ফুটবলের সমস্ত ট্রান্সফার আপডেট এবং সমস্ত খবর পেতে তোমরা অবশ্যই এই ফাইনাল ইলেভেন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো। আজকে ট্রান্সফার মার্কেট সেরকম অ্যাক্টিভ ছিল না, কারণ সেরকম বড় যারা ক্লাব আছে তাদের বিড আসেনি। মেনলি বার্সেলোনা আর প্যারিস সাঁজা ম্যানচেস্টার সিটি, তাদের যে ত্রিমুখী ট্রান্সফার চলছে সেটাতেই ব্যর্থ। ত্রিমুখী বলবো না, দ্বিমুখী, কারণ ম্যানচেস্টার সিটি থেকে রড্রিকে নেওয়ার জন্য বার্সেলোনা মারামারি করছে এবং উল্টো দিকে প্যারিস সাঁজা বার্সেলোনার থেকে ফেরান টোরেসকে নিতে চাইছে। দুদিকের কন্ডিশন একদম এক্স্যাক্টলি এক। যদি প্রাইস দেখো, প্রাইসও তাই। রড্রি ম্যানকে বেচার জন্য ম্যানচেস্টার সিটি চাইছে 75 মিলিয়ন ইউরো। একইভাবে ফেরান টোরেসকে প্যারিস সাঁজায় যাওয়ার জন্য বার্সেলোনা চাইছে 70 to 75 মিলিয়ন ইউরো। উল্টো দিকে বার্সেলোনা ম্যানচেস্টার সিটিকে অফার করেছে 45+5, তেমনি প্যারিস সাঁজাও বার্সেলোনাকে অফার করেছে 50 মিলিয়ন ইউরো। দুটো বিডি রিজেক্টেড হয়ে আছে। নেক্সট কথাবার্তা চলছে, আশা করছি একই প্রাইসে একই সময়ে দুটো ডিল অ্যানাউন্স হবে এবং রড্রি বার্সেলোনায় আসবে, তার সাথে সাথেই ফেরান টোরেস প্যারিস সাঁজায় যাবে। এই দুটো ডিল তোমরা ধরে রাখো, একসাথেই ঘোষণা হবে এবং একসাথেই কমপ্লিট হবে। যাই হোক, আজকে আমি আমার ক্লাব রিয়াল মাদ্রিদকে নিয়ে আলোচনার জন্য এসেছি, কারণ রিয়াল মাদ্রিদের আপাতত, আমি স্ক্রিনেও স্কোয়াডটা দেখাবো, আপাতত রিয়াল মাদ্রিদ স্কোয়াডের যা অবস্থা, পুরো 25টা পজিশন তাদের ভর্তি, অর্থাৎ নতুন কোনো প্লেয়ার নেওয়ার আপাতত কোনো জায়গা নেই, যেটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং নিউজ। কারণ এই স্কোয়াড নিয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, এত বড় এক বছর বিভিন্ন টুর্নামেন্ট, কোপা ডেল রে, আরো কত টুর্নামেন্ট রয়েছে, এই টিম নিয়ে যেখানে এত জটিল প্লেয়ার, এত লং সিজন খেলা যায় না। আমি এই কারেন্ট যদি টিমটা দেখো, তার মধ্যে ডিফেন্সে কি আছে? ডিফেন্সে এদের মিলিতাও 3টে ম্যাচ খেলে ইনজিওর্ড। ফারল্যান্ড মেন্ডি, সেও তাই 3-4টে ম্যাচ খেলে ইনজিওর্ড। চ্যাম্পিয়ন্স লিগে বড়জোর 2টো ম্যাচ খেলবে, লা লিগায় 1টা কি 2টো ম্যাচ খেলবে, ইনজিওর্ড। রুডিগার ইনজিওর্ড, অ্যাসেন্সিও ইনজুরি প্রোন, ক্যামাভিঙ্গা ইনজুরি প্রোন। মানে কোন প্লেয়ারটা যে সুস্থ থাকে আর কোন প্লেয়ারটাতে গোটা সিজন খেলবে আমি জানি না। যাই হোক, আপাতত কিন্তু নতুন কোনো প্লেয়ার নেওয়ার জায়গা নেই। 25টা প্লেয়ার 25টা জায়গা ব্লক করে রেখেছে। কাউকে লোনে দিলে বা বিক্রি করতে পারলে তবেই নতুন প্লেয়ার আসবে। রিউমারের কথায় পরে আসছি, আগে দেখি কারেন্ট টিমটা কি আছে। কারেন্ট টিম তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে 26টা প্লেয়ার আছে, কিন্তু এর মধ্যে ধরে নিতে হবে মিডফিল্ডার যে থিয়াগো পিটার্স, সে কিন্তু সিনিয়র টিমের সাথে রেজিস্টার্ড নয়। সে আপাতত রিয়াল মাদ্রিদের যে জুনিয়র টিম, মানে রিয়াল মাদ্রিদ ক্যাসিলা, সেই ক্যাসিলা টিমের হয়ে রেজিস্টার আছে থিয়াগো পিটার্স। তাই টোটাল 26টা দেখালো, অ্যাকচুয়ালি 25 জন সিনিয়র মেম্বার রেজিস্টার আছে। আপাতত জানা যায়নি ডিওমান্ডে, যাকে রিয়াল মাদ্রিদ নতুন সাইন করেছে, কথা চলছে যে তাকে রিয়াল মাদ্রিদ ক্যাসিলায় সাইন করানো হবে। ঠিক আগের বারে যেমন ফ্র্যাঙ্কো মাস্তান্তিওনোকে ক্যাসিলা টিমে সাইন করানো হয়েছিল, যাতে একটা স্পট ফাঁকা পায় সিনিয়র টিমে। সেই হিসেবে ডিওমান্ডেকে যদি ক্যাসিলায় রেজিস্ট্রেশন করানো হয়, সেক্ষেত্রে কিন্তু একটা পজিশন ওপেন হতে পারে এবং আমরা একটা মিডফিল্ডার বা একটা সেন্টার ব্যাককে নিয়ে যেতে পারি। আর এনরিক, শোনা যাচ্ছিল যে এনরিককে লোনে দেওয়া হতে পারে অ্যাস্টন ভিলা, চাইছিল অ্যাস্টন ভিলা রোমা। কিন্তু আজকের লেটেস্ট খবর অনুযায়ী এনরিক রিয়াল মাদ্রিদে থাকছে, তাকে 9 নম্বর শার্ট দিয়ে দেওয়া হয়েছে, মানে 9 নম্বর জার্সি পরে পরের সিজন খেলবে। এনরিক থাকছে, মানে কোনো আপাতত স্পট ওপেন নেই। এইবার দেখা যাক নেক্সট কি হয়। তবে আপাতত যদি আমরা টিমের দিকে দেখতে যাই, পরে ট্রান্সফার কি হতে পারে না হতে পারে পরে আসছে, আপাতত আমরা টিমের দিকে তাকাই। টিমে যেটা দেখতে পাচ্ছি, ভরপুর ডিফেন্ডার রয়েছে। ডিফেন্স লাইন যদি দেখো, একদম এক্সে বার্কারে প্রচুর সংখ্যা, কিন্তু ওই সংখ্যা 1 2 3 4 5 ওই গুনতেই ভালো। এদের মিলিত, যেমন একটি আগেই বললাম, এদের মিলিত এসিএল ইঞ্জুরি, দুটো পায়ে তার এসিএল ইঞ্জুরি হয়ে গেছে। মানে এ কেন অবসর নেয় না আমি জানি না। তুই অনেক খেলেছিস, আমাদেরকে অনেক ট্রফিও দিয়েছিস, কিন্তু এবার তুই যা, তোর খেলা শেষ, তোর দুটো হাঁটু ভেঙে গেছে। আর একটা ফুটবলের দুটো এসিএল ইঞ্জুরি দুটো হাঁটুতে, মানে তুই শেষ। এইবার তোর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা উচিত, ছেড়ে দে। কিন্তু না, রিয়াল মাদ্রিদ ওই যে লং কন্ট্রাক্ট দিয়ে রেখেছে, বড় বড় কন্ট্রাক্ট দিয়ে রেখেছে, কিচ্ছু করার নেই। 2029-এ কন্ট্রাক্ট শেষ হবে। 2029 না 2028, এটা 27 সিজন 2028-এ শেষ হবে, মানে এখনো 2 বছর এদের মিলিতাও এবং 2 বছর ফারল্যান্ড মেন্ডিকেস তোমাকে সহ্য করতে হবে।
যাই হোক, এদের কেন কন্ট্রাক্ট টার্মিনেট করে না জানি না। যেখানে রোনাল্ডোকে বেচে দিচ্ছে, গ্যারেথ বেলের কন্ট্রাক্ট টার্মিনেট করা হচ্ছে, লুকা মদ্রিচকে ছেড়ে দিচ্ছে, সার্জিও র্যামোসকে ছেড়ে দিচ্ছে, সেখানে এই সব ঝাঁটু প্লেয়ারগুলোর কেন যে কন্ট্রাক্ট টার্মিনেট করে না আমি ভাই জানি না। যাই হোক, এদের মিলিটায় দুটো হাঁটুই চুলকে গেছে, ও প্লেয়ার কিচ্ছু না, 3টে ম্যাচ খেলবে কি 4টে ম্যাচ খেলবে, আবার চোট পেয়ে যাবে, গোটা সিজন বসে যাবে। ওই জন্য এদের মিলিটায় ছবি দেখে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, খুব ছুটছে, বেড়াচ্ছে, ঘুরছে, ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে, এসব অনেক কিছু দেখাবে, কিন্তু এসব নিয়ে কোনো ভাবার কিছু নেই। এদের মিলিটাও ভাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 3 থেকে 4টি ম্যাচ খেলবে, খুব বেশি বলে 5টা, 5টার বেশি ম্যাচ খেলা ওর পক্ষে সম্ভব নয় ফুল ম্যাচ। তারপর আবার কোনো না কোনো চোট পেয়ে যাবে। ফার্লান্ড মেন্ডি সেম, ও 3 থেকে 4টে ম্যাচ খেলবে, 2টো চ্যাম্পিয়ন্স লিগ আর 2টো লা লিগা, আর কিছু এদিক ওদিক, মানে ওই 70 মিনিট 80 মিনিটের পর নেমে কিছু খেলতে পারে। ওরও ভাই কিছু না কিছু চোট পেয়ে যাবে, হাঁটুতে লাগছে, পায়ে লাগছে, কাঁধে লাগছে করে ভাই চোট, ব্যাস আবার গোটা সিজন বসে বসে টাকা নেবে। এদের মানে হারামের খাওয়া এদের স্বভাব হয়ে গেছে, এদের দ্বারা হবে না। এই দুটো প্লেয়ার অসম্ভব ঝাঁটু প্লেয়ার। যাই হোক, এদের নিয়ে তো আর টিম করা যায় না, তাই এদেরকে বাদ দিয়েই টিম করে দেখা যাক। সেন্টার ব্যাক প্রথমেই আসা যাক, সেন্টার ব্যাক। তবে জোসে মরিনো সাধারণত 4-2-3-1 ফরমেশনে খেলতে পছন্দ করে, মানে গোলকিপার, 4জন ডিফেন্ডার, ডবল পিভট, 2টো মিডফিল্ড, 3জনের মিডফিল্ড, যেখানে 2টো উইং আর ওপরে স্ট্রাইকার। এইবার যদি টিম, আমি নিচে থেকে যাচ্ছি, গোলকিপারে থিবো কুর্তোয়া, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, থিবো কুর্তোয়া খুব কমই চোট পায়, গোটা সিজন খেলে, বা যদি ব্যাকআপ লাগেও আন্দ্রে লুনিন যথেষ্ট নির্ভরযোগ্য গোলকিপার, আমি গোলকিপিং এ কোনো চেঞ্জ দেখছি না, ঠিকঠাক চললো। এই থিবো কুর্তোয়া এবং আন্দ্রে লুনিনকে নিয়েই থাকবে। এইবার আসা যাক ডিফেন্স লাইনে। ডিফেন্স লাইনে আমি প্রথমেই লেফট ব্যাকের দিকে যাব, কারণ লেফট ব্যাকের পজিশন ফুল সিকিউর। মার্ক কুকুরেলাকে চেলসি থেকে এবারে সাইন করা হয়েছে 60 মিলিয়ন ইউরো দিয়ে। অসম্ভব ভালো খেলে, চেলসিতেও খুব ভালো খেলে, প্লাস বিশ্বকাপেও খুব ভালো খেলেছে। আমরা ওই জন্য চোখ বন্ধ করে ভরসা করতে পারি মার্ক কুকুরেলা লেফট ব্যাক। যদি কখনো রেস্ট দেওয়ার হয় বা 70-80 মিনিটস খেলার পর অন্য কাউকে নামানো হয়, আলভারো ক্যারেরাস আছে, ওকে দিয়ে চলে যাবে। ফার্লান্ড মেন্ডি হসপিটালে আছে, ফার্লান্ড মেন্ডির কথা দেখার দরকার নেই। তো লেফট ব্যাকের স্টার্টিং স্পট হচ্ছে মার্ক কুকুরেলা, আর তারপর আমরা আলভেরো ক্যারেরাসকে ইউজ করতে পারি। রাইট ব্যাকও পুরোপুরি সিকিউর পজিশন। ড্যানি কারভাল চলে গেছে, তার বদলে ডেঞ্জেল ডাম্ফ্রিসকে সাইন করেছে ইন্টার মিলান থেকে 25 মিলিয়ন ইউরো দিয়ে। তাই ট্রেন্টকে আমি আশা করছি স্টার্টিং এ দেখতে পাবো, মানে স্টার্টিং রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। কিন্তু ট্রেন্ট আমরা জানি ইনজুরি প্রোন প্লেয়ার, মাঝে মাঝে ইনজুরি পায়, সেই হিসেবে তার ব্যাকআপ হিসাবে ডেঞ্জেল ডাম্ফ্রিস রয়েছে। এবং মরিনো আমি দেখেছি কিছু কিছু বিগ বিগ সিক্স টিম, বা যারা খুব অ্যাটাকিং খেলে, হাই লাইনে খেলে, সেই সব টিমের যেখানে লেফট উইংয়ে খুব দ্রুত গতির প্লেয়ার রয়েছে, সেক্ষেত্রে মরিনো একজন ফিজিক্যাল প্লেয়ার পছন্দ করে। যেমন রিয়াল মাদ্রিদ যখন আগেরবার মরিনো ছিল, যখন রোনাল্ডো, ইস্কো ওরা টিমে ছিল, যাই হোক, তখনকার সময় মার্সেলো আর কোয়েন্ত্রাও এই দুজন লেফট ব্যাক হিসেবে ছিল। তখন কিন্তু বড় ম্যাচগুলো মার্সেলো সুযোগ পেত না, কোয়েন্ত্রাও সুযোগ পেত। কোয়েন্ত্রাও অত নামি দামি প্লেয়ার না হলেও খেটে খাওয়া প্লেয়ার, মানে খুবই ফিজিক্যাল প্লেয়ার। মার্সেলোর মতো আর্টিস্টিক স্টাইল বা পাসিং না থাকলেও ফিজিক্যালি খুব অ্যাক্টিভেটেড প্লেয়ার। সেরকম এদিকেও তাই, ট্রেন্টের কাছে পাসিং এবিলিটি আছে, সমস্ত কিছু আছে, কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ ডামফ্রিজের অনেক বেশি, এবং ডিফেন্সিভ দিক থেকে ডামফ্রিজ অনেক বেশি শক্তপোক্ত। সেই হিসাবে আমরা বড় টিমগুলোর সাথে খেলায় দেখতে পেতে পারি হয়তো ডামফ্রিজ আগে স্টার্ট করছে। যাই হোক, আমরা মোটামুটি দুটো রাইট ব্যাক স্পট অল্টারনেটলি কনফার্ম, ট্রেন্ট এবং ডামফ্রিজ। মেন আলোচনার বিষয় হচ্ছে সেন্টার ব্যাক। সেন্টার ব্যাক এডের মিলিটাওকে আমি বাদ দিচ্ছি, সুস্থ থাকলে ওই টিমে আসতো, ভালো প্লেয়ার, কিন্তু এসিএল ইঞ্জুরি, হাঁটু সব শেষ হয়ে গেছে, এডের মিলিটাও বাদ। কখনো নামলে ঠিক আছে, নামবে। যদি আমরা দেখি নতুন সাইনিং কোনাটেকে আমি ধরে চলছি, যদিও কোনাটে কি পারফর্ম করবে জানা নেই। লিভারপুলে আগের বছর খুবই বাজে খেলেছে, তার আগের বছর যখন তার প্রিমিয়ার লিগ জিতেছিল তখন কিন্তু সত্যি ভালো খেলেছিল। এবারে কোন ফর্ম নিয়ে আসবে জানা নেই। লাস্ট ইয়ারের ফর্ম খুব খারাপ, তার আগের বছরের ফর্ম খুব ভালো। মোটামুটি একটা ফর্ম নিয়ে এলো। আমি এক্সপেক্ট করছি কোনাটে ডান দিকে থাকবে, মানে সেন্টার ব্যাকের ডান দিকে থাকবে কোনাটে, আর বাঁ দিকে থাকবে ডিন হুইসেন। এই দুজন সেন্টার ব্যাককে নিয়ে আপাতত আমি টিম ফর্ম করতে চাইছি। এছাড়াও বিভিন্ন কম্বিনেশন হতে পারে। রুডিগার বেঞ্চে আছে, রুডিগারও ইনজুরি প্রোন প্লেয়ার, এখন প্রচুর মিস্টেক করছে, তাও অ্যাজ আ অপশন বেঞ্চ থেকে আসবে বা কিছু ম্যাচ স্টার্ট করবে, রুডিগার আছে। অ্যাসেনসিওকে এবারে রিয়াল মাদ্রিদ হয়তো লোনে পাঠাতো বা বেচে দিত,
কিন্তু এখন তিনি চোট পেয়ে বসে আছেন এবং সেপ্টেম্বর অবধি চোটে থাকবেন। তো জটিল প্লেয়ারকে তো আর বেচা যায় না, ওই জন্য অ্যাসেনসিও ভাই টিমে রয়েই গেল। যদি কোনোভাবে অ্যাসেনসিওকে বেচে দেওয়া যায় সেক্ষেত্রে আমরা বাস্তনিকে দেখতে পারি, তখন হয়তো বাস্তনির সাথে আমরা কোনাটে বা ডিন হুইসেনের পেয়ারিং দেখতে পাবো, যেটা খুব ভালো ডিফেন্ডার। কিন্তু প্র্যাকটিস ম্যাচে যা দেখতে পাচ্ছি, লাস্ট প্র্যাকটিস ম্যাচে যেমন রুডিগারের সাথে হুইসেন একটা হাফ খেলেছে, 45 মিনিটসের পর রুডিগার হুইসেন জুটিকে আমরা দেখতে পেয়েছিলাম, খুবই বাজে খেলেছে। এরিয়াল ডুয়েলে হুইসেনের যেমন অনেক কিছু শেখা উচিত, এরিয়াল পজিশনিং হুইসেনের খুব খারাপ। রুডিগারের বল প্রেডিকশন ক্ষমতা অনেক কমে গেছে। আগের দিনের ম্যাচে যা দেখলাম, বলটা প্রেডিক্ট করে, বল প্রেডিক্ট বলবো না, যে স্ট্রাইকারের রানটা প্রেডিক্ট করা রুডিগারের মতো অভিজ্ঞ প্লেয়ারের খুবই দরকার ছিল। কিন্তু সেই হয় না, অনেক ইনজুরিতে থাকলে না খেললে রিদেম চলে যায়, রুডিগারের সেই রিদেম চলে গেছে। এখন অনেক রানই উইঙ্গার বা স্ট্রাইকারের রান রুডিগার প্রেডিক্ট করতে পারে না, স্পিডও অনেক কমে গেছে। সেই হিসেবে রুডিগারের আর সেই আগের মতো ডিফেন্সিভ স্কিল নেই। একজন ডিফেন্ডার অবশ্যই দরকার। বাজারে নিউজ আছে কি মরিনো চাইছে লেফট ফুটের একজন সেন্টার ব্যাক, মানে বাঁ পাই একটা সেন্টার ব্যাককে নিতে, যার জন্য আদর্শ ক্যান্ডিডেট হচ্ছে ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তনি। কিন্তু ওই আলেসান্দ্রো বাস্তনিকে নিতে হলে একটা স্পট ফাঁকা হতে হবে। স্পট ফাঁকা করার মতো একজনই আছে, রাউল আসেনসিও। আর কেউ, আর ফার্ল্যান্ড মেন্ডি যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয় একটা স্পট পাওয়া যাবে, অথবা রাউল আসেনসিওকে যদি বিক্রি করতে পারে বা লোনে পাঠাতে পারে আর একটা স্পট ফাঁকা হবে। যে কোনো একটা স্পট ওপেন হলে তবেই বাস্তনি আসবে। কিন্তু এই যে এখনকার যে ডিফেন্স, এটা নিয়ে ভাই হয়তো লা লিগে লড়াই করতে পারে, কিন্তু বড় টিমের সাথে ভাই অসম্ভব ব্যাপার। এই ছড়ানো ডিফেন্স নিয়ে সম্ভব নয়। তবে আপাতত বর্তমান যা টিম রয়েছে তার রেসপেক্টে আমি এই ডিফেন্স প্রেডিক্ট করে চলছি। কুকুরেয়া, ট্রেন্ট, ডিন হুইসেন এবং রুডিগার বা কোনাটে, এই তিনজন, মানে রুডিগার, কোনাটে এবং ডিন হুইসেন, এই তিনজনের দুজন খেলবে। অ্যাসেনসিওকে আমি বাদ দিচ্ছি। এবার বাস্তনি এলে ভালো। এবার যা যাক মিডফিল্ডে 4-2-3-1, মানে দুই ডবল পিভটে কে খেলতে পারে। ডবল পিভটে খেলার মতো অপশন রয়েছে। আগের সিজনে যেমন খেলছিল চুয়ামেনি আর ভালভের্দে, কিন্তু চুয়ামেনি ভালভের্দে ডবল পিভট আমরা দেখে নিয়েছি অসম্ভব বাজে। কারণ এটা হচ্ছে আমাদের ব্যাকপাস মিডফিল্ড, ব্যাকপাস আর সাইড পাস। এই চুয়ামেনি আর ভালভের্দে একটা জিনিসই জানে, হয় পিছনে গোলকিপারকে, সেন্টার ব্যাককে পাস দাও, অথবা সাইডে সাইডে বল ঘোরাও। বল প্রগ্রেস করার ক্ষমতা এদের দুজনের কারণ নেই, প্রগ্রেসিং মেন্টালিটিও নেই আর প্রগ্রেসিং এবিলিটিও নেই, যে সামনের দিকে বলটা বাড়াতে হবে, একটা চেরা পাস দিতে হবে, এরা দুজনে কেউ পারে না। চুয়ামেনি যেটা পারে, চুয়ামেনি পারে ট্যাকেল করতে, মানে কোনো একটা কাউন্টার অ্যাটাক আসছে, ট্যাকেল করলাম, অ্যাটাকারকে ট্যাকেল করলাম, ট্যাকেলটা পারে। কিন্তু বলটা নেওয়ার পর কি করতে হবে, কোথায় যেতে হবে, বলটা কি করে প্রগ্রেস করাতে হবে, সে আর আমি জানি না। তখন এই পাশে বাড়াচ্ছে, ব্যাকে বাড়াচ্ছে। মানে ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে চুয়ামেনিকে নেওয়া হয়েছিল, কিন্তু কি জন্য নেওয়া হয়েছিল সেই কাজটা করতে পারছে না। ট্যাকেলটা করতে পারে কিন্তু তার পরের কাজটা আর করতে পারে না। যাই হোক, মরিনো একজন ডিফেন্সে এমন একজনকে চায় যার ভালো ফিজিক্যাল এবিলিটি রয়েছে। সেই জন্য আমার মনে হয় চুয়ামেনি হয়তো মিডফিল্ডে অ্যাটলিস্ট স্টার্টিং লা লিগা স্টার্টে চুয়ামেনি হয়তো তার জায়গাটা বজায় রাখতে পারবে, জানি না কি হবে। এবং এই চুয়ামেনির ব্যাকআপ হিসেবে থাকবে ক্যামাভিঙ্গা, মানে চুয়ামেনি বা ক্যামাভিঙ্গার একজন খেলতে পারে। আরেকটা পজিশন ডবল পিভটের, সেখানে ভালভের্দেকে আগের বছর ট্রাই করা হয়েছিল, কিন্তু ভালভের্দে ফেল করেছে শেষের দিকে, সিজন শেষের দিকে যখন আরবেলোয়া করছিল তখন কিছুটা তার প্রগ্রেস দেখা গেছে। যাই হোক, ভালভের্দে বক্স টু বক্স পজিশনিং, ভালভের্দের পজিশনিং ভালো, প্রেসিংও ভালো বলা যায়, কিন্তু বল প্রগ্রেশন নেই। প্রেসিং মানে যখন ডিফেন্স, অন্য টিম বল নিয়ে আসছে তখন ট্যাকেল করা বা বলকে কন্ট্রোলে রাখাও কিছুটা বলবো, কিন্তু পাসিং লেন খুব খারাপ, থিঙ্কিং এবিলিটি নেই। আমার মনে হয় চুয়ামেনির সাথে হয়তো স্টার্টিং এ বার্নার্ডো সিলভাকেই দেখা যাবে, কারণ ম্যানচেস্টার সিটিতে রডরির সাথে বার্নার্ডো সিলভাই ডবল পিভটে খেলছিল শেষ দিকটা এবং যথেষ্ট ভালো খেলছিল সেই সময় সিটি। প্রথম দিকে রডরি চড়ছিল বলে ফার্স্ট সিজনের জানুয়ারি অবধি আগের বছর খেলতে পারেনি। যাই হোক, বার্নার্ডো সিলভা এবং চুয়ামেনি হয়তো এই ডবল পিভট দেখবো। আর ভালভের্দে, ক্যামাভিঙ্গা এদেরকে হয়তো অল্টারনেট করে খেলতে দেখা যেতে পারে। এইবার ফ্রন্ট লাইনে আসি। একদম ফ্রন্টে অ্যাটাকে আমি এমবাপেকেই ধরে রাখছি পিওর স্ট্রাইকার। এমবাপের সাথে অল্টারনেট আমরা কার্লোস এসপি, মানে এমবাপে হয়তো 70-80 মিনিটস খেলবে, তারপর কার্লোস এসপি নামতে পারে যদি হয়তো টিম ড্র করছে, তখন কার্লোস এসপি যেহেতু খুব হাইট প্লেয়ার, এমবাপের থেকে তার হেডিং এবিলিটি অনেক বেশি, এই ট্রেন্ড ভালো ক্রস বাড়াতে পারবে এবং সেক্ষেত্রে কার্লোস এসপির হেডিং চান্সটা অনেক বেড়ে যায়।
তো কার্লোস এসপিও, এমবাপে এই দুজনকে আমি স্ট্রাইকারে রাখছি। স্ট্রাইকারের জাস্ট পিছনে মানে নাম্বার 10 পজিশনে আমরা মেনলি বেলিংহামকেই দেখে আসি। তবে এখন প্র্যাকটিস ম্যাচগুলো আর্দা গুলের অসম্ভব ভালো পারফর্ম করেছে। বেলিংহাম অথবা আর্দা গুলের যে কোনো একজন খেলবে, অল্টারনেট ওয়েতে আমরা খেলাতে পারি, কারণ জানুয়ারির পর খুবই হেকটিক শিডিউল থাকে। সেই দিক থেকে নাম্বার 10 আইদার বেলিংহাম আর আর্দা গুলের। লেফট উইংয়ে ভিনিসিয়াস থাকছে, আর রাইট উইংয়ে নতুন সাইনিং ইয়ান ডিওমান্দে থাকছে। তবে আজকে যেমন লেটেস্ট খবর অনুযায়ী এন্দ্রিক যাচ্ছে না, এন্দ্রিক থাকছে। সেদিকে এন্দ্রিককে আমরা অ্যাজ এ স্ট্রাইকারও দেখতে পারি, অথবা রাইট উইংয়ে ডিওমান্ডের কম্পিটিটর হিসেবেও দেখতে পারি। আর এক্সট্রা আরেকজন যেটা প্লেয়ার থাকছে, যাকে আমরা ভুলে গেছি, ব্রাহিম দিয়াজ। তো ব্রাহিম দিয়াজ দুই উইংয়েই খেলে, সেক্ষেত্রে ভিনিসিয়াস বা ইয়ান ডিওমান্ডের ব্যাকআপ হিসেবে ব্রাহিম দিয়াজ থাকছে। রড্রিগো ইনজিওর্ড, এসিএল ইঞ্জুরি হয়েছে, রড্রিগো জানুয়ারি ফেব্রুয়ারির আগে ফিরছে না, তাই রড্রিগোকে নিয়ে আমি কোনো কথাই বললাম না। তো উইংয়ে আমি ধরে নিচ্ছি লেফট উইং, রাইট উইং ভিনিসিয়াস আর দিওমানদের স্টার্ট করবে। তাদের ব্যাকআপ হিসেবে থাকছে রাইট উইংয়ে এন্দ্রিক, আর লেফট উইং রাইট উইং দুদিকেই ব্রাহিম দিয়াজ, যেটা ব্যাকআপ হিসেবে থাকছে। স্ট্রাইকার এমবাপে, তার ব্যাকআপ হিসেবে থাকছে এসপি অথবা এনরিককে আমরা দেখতে পারি ডিপেন্ডিং অন ম্যাচ সিচুয়েশন। স্ট্রাইকারের একটু পিছনে নাম্বার 10-এ মেনলি বেলিংহাম থাকছে, আর্দা গুলেরকেও আমরা দেখতে পারি। আর নিচের ডাবল পিভট, এই ডাবল পিভট নিয়ে সব থেকে বড় ঝামেলা। আমরা এখনো জানি না মরিনো কি স্টাইলে খেলবে বা কিভাবে তার মিডফিল্ডারকে ইউজ করবে। আমি এক্সপেক্ট করছি চুয়ামেনি আর বার্নার্ডো সিলভাকে দিয়ে স্টার্ট করা হবে। তবে এটা এরকমও হতে পারে, হয়তো বার্নার্ডো সিলভার ভালভের্দে স্টার্ট করলো, অথবা ভালভের্দে চুয়ামেনির সাথে আর্দা গুলের বা বেলিংহাম। আর্দা গুলের এই ডাবল পিভটে খেলতে পারে না, হয়তো আর্দা গুলেরকে নাম্বার 10-এ নিয়ে গিয়ে বেলিংহামকে ডাবল পিভটে ইউজ করালো, কারণ বেলিংহাম অ্যাজ এ নাম্বার 10 খেলার অভিজ্ঞতা আছে যখন ও বরুসিয়া ডর্টমুন্ডে ছিল। তো মিডফিল্ডের এই তিনজনের রোটেশন, নাম্বার 10 আর এই ডাবল পিভটের রোটেশন বিভিন্নভাবে হতে পারে, সেটা আমরা সিজন শুরুর সাথে সাথে দেখতে পাবো। তবে এখন যেটা ট্রান্সফার যেটা বলছিলাম, যদি একজন ডিফেন্ডার অ্যাসেনসিও বা ফার্ল্যান্ড মেন্ডি যে কেউ একজনকে বিক্রি করা যায়, সেক্ষেত্রে একজন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তনি আসতে পারে। আর মিডফিল্ডার লিঙ্কড আছে, দুজনই এখন মেনলি লিঙ্কড আছে, অ্যাডাম হর্টন ক্রিস্টাল প্যালেসের, আর মার্টিন জুবিমেন্দি আর্সেনালের। একটা কথা চলছে যে ক্যামাভিঙ্গা এবং জুবিমেন্ডির যদি সোয়াপ হয়, মানে ক্যামাভিঙ্গা আর্সেনালে যাবে, আর্সেনাল থেকে জুবিমেন্ডি রিয়ালে আসবে, আর কিছুটা টাকা হয়তো আর্সেনালকে দেওয়া হবে। এটা হলে তো খুবই ভালো হয়, কারণ ক্যামাভিঙ্গার লাস্ট 2-3টে সিজন খুবই খারাপ যাচ্ছে। সেদিক থেকে জুবিমেন্ডি অনেক বেটার বল কন্ট্রোলে, অনেকটা বার্নার্ডো সিলভার মতো সিমিলার প্রোফাইলের প্লেয়ার, কিন্তু যাই হোক অনেক বেটার, ক্যামাভিঙ্গার থেকে ফার ফার বেটার। এবং জুবিমেন্ডি এলে অবশ্যই ভালো। অ্যাডাম হর্টন নাম্বার 8, মেনলি নাম্বার 8 হিসেবেই খেলে, খুব স্পিডি প্লেয়ার। ট্যাকেল ডিফেন্সিভ এবিলিটি যত না বেশি, তার থেকে বল প্রগ্রেশন পাওয়ার অনেক বেশি, এবং খুব স্পিডি প্লেয়ার হওয়ার জন্য ফ্রম ট্রানজিশন গেম, যেটা ডিফেন্স টু অ্যাটাক ট্রানজিশন, সেই ট্রানজিশনটা আমাদের খুব ভালো হতে পারে। আমাকে বললে আমি হোয়াটন বা জুবিমেন্ডির যে কোনো একজনকে নিয়ে নেবো। জুবিমেন্ডি খুব কম গেম খেলে, কিন্তু অ্যাডাম হোয়াটন পুরো সিজন ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলেছে, সেদিক থেকে আমি প্রেফার করবো অ্যাডাম হোয়াটনকে। কিন্তু জুবিমেন্ডিকেও দেখা যেতে পারে, যে কোনো একজনকে। আমি চাইছি যে ভাই একটা মিডফিল্ডার নিয়ে আয়, তুই যাকে খুশি নিয়ে আয়, কিন্তু একটা মিডফিল্ডার নিয়ে আয়। কিন্তু ওই একটা ডিফেন্ডার একটা মিডফিল্ডার দরকার হলেও জায়গা কোথায় ভাই, জায়গা কোথায়? কাউকে তো বের করতে হবে। অ্যাসেনসিওকে ভাই পিছনে লাথি মেরে বের কর, আর ফার্ল্যান্ড মেন্ডিকেও পিছনে লাথি মেরে বের কর। এদের দুজনকে ভাই বের কর, আর টিমটাকে একটু গোছা, ব্যাস্তনিকে নিয়ে আয়, আর একটা মিডফিল্ডার নিয়ে আয়, নইলে খেলা দেখা যাবে না। এই প্র্যাকটিস ম্যাচগুলোয় কি বিভৎস ছড়ানো খেলছে, ভাবা যায় না। যাই হোক, মোটামুটি এই পর্যন্তই। আপাতত টিমের আপডেট এটুকুই। নেক্সট আবার কোনো ট্রান্সফার হলে আবার আমি টিমের আপডেট নিয়ে আসবো। লিঙ্কড এই দুজনেই আছে, মিডফিল্ডে অ্যাডাম হর্টন আর জুবিমেন্দি, আর ডিফেন্সে আলেসান্দ্রো বাস্তনি। আর কেউ রিয়াল মাদ্রিদের সাথে আপাতত লিঙ্কড নেই। রড্রি তো বার্সেলোনায় যাচ্ছে, এবং ফেরান টোরেস বার্সেলোনা থেকে প্যারিস সাঁ-জার্মেঁয়ে যাচ্ছে। আর যদি ট্রান্সফারের কথা বলতে হয়, বার্সেলোনা স্ট্রাইকারের জন্য হর্নে হয়ে খুঁজছে, জানি না ডিয়েগো আলভারেজকে হয়তো পাবে না, কারণ আতলেটিকো মাদ্রিদ বলেই দিয়েছে যাকে খুশি বেচবো ভাই, বার্সেলোনাকে আর রিয়াল মাদ্রিদকে বেচবো না। সেই হিসেবে ডিয়েগো আলভারেজ হয়তো আসছে না বার্সেলোনায়, কিন্তু বার্সেলোনা থেকে ফেরান টোরেস চলে যাচ্ছে, লেভানডস্কি অলরেডি চলে গেছে। একজন স্ট্রাইকার অবশ্যই চাই, এখনো কোনো স্ট্রাইকার সেই হিসেবে লিঙ্কড নেই। আর মার্কেটে অ্যাভেলেবেল স্ট্রাইকার বলতে দুসান ব্লুহোভিক আছে জুভেন্টাসের, ফ্রি এজেন্ট, ফ্রিতে সাইন করতে পারবে, কিন্তু জানা নেই বার্সেলোনা আদৌ ব্লুহোভিককে সাইন করবে কিনা। দেখা যাক, নতুন কোনো আপডেট পেলে আমি অবশ্যই আবার নিয়ে আসবো। পরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
এবং ফুটবলের সমস্ত ট্রান্সফার আপডেট এবং সমস্ত খবর পেতে অবশ্যই ফাইনাল 11 চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করো। আমি শীঘ্রই আসছি আবার নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।